গান্ধীটা করা দরকার এবার। নমস্কার, লোকসভার দখলদারিতে আমি রাজশেখর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবারও আমার সঙ্গে আলোচনায় বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, তোমাকেও স্বাগত। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। আমরা সাত সকালেই বলেছিলাম যে আজকে দিনভর কি রঙের মিষ্টি খাবেন সকলে, মানে অধিকাংশ জন আর কি, বিক্রিবাটা বেশি হবে, আর কোন রঙের আবির বেশি উড়বে মজুদ গতকাল থেকেই ছিল। আপনারা সে কথা জানেন যে কোথাও গেরুয়া আবার কোথাও সবুজ। দিনের আলো যত বেশি স্পষ্ট হয়েছে, ঘড়ির কাঁটা যত বেশি এগিয়েছে, ততই কিন্তু গোটা রাজ্য জুড়ে সবুজ আবিরের জয় জয়কার। এক কথায় এখনো পর্যন্ত ভোটের যা ট্রেন্ড, এই বাংলার 42টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের হই হই। এমন পরিস্থিতিতে বিজেপির যে বিপর্যস্ত পরিস্থিতি, বিপর্যস্ত বলতে আমরা এখনো পুরোপুরি বুঝতে পারি না যে তাদের বিরাট বিপর্যয় হয়ে গিয়েছে, কারণ এর আগের গতবারের লোকসভা নির্বাচনে এমন কয়েকটি আসনে বিজেপির জয় হয়েছিল একেবারে শেষ মুহূর্তে, সন্ধ্যেবেলা, ভাবা যায়নি। যেমনটা আমরা গতবার বিধানসভা নির্বাচনে দেখেছিলাম, নন্দীগ্রাম আসনের ক্ষেত্রে ঘোষণা হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী, তারপর আবার শুভেন্দু অধিকারী জয়ী হন, এমন ছবি। কিন্তু আজকের এই মুহূর্তে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব এবং আমাদের জেলায় জেলায় বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ঠিক অন্যদিকে বিজেপির এই যে বিপর্যস্ত পরিস্থিতি এখনো অবধি, তাতে হয়তো কয়েকটা এগিয়ে যেতে পারে, কয়েকটা পিছিয়ে যেতে পারে, কিন্তু বিরাট যে কিছু আর খুব ভালো ফলাফল হয়ে যাবে, সবকিছু একেবারে মিরাকল হয়ে যাবে আগামী কয়েকটা রাউন্ডে, এমনটা কিন্তু আর বলা যাচ্ছে না। তার কারণ অধিকাংশ জায়গাতেই 7th রাউন্ড 8th রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে, বহু জায়গাতে 6th রাউন্ডে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদ প্রায় 1 লক্ষের বেশি ভোটে তিনি এগিয়ে গিয়েছেন। এদিকে শত্রুঘ্ন সিনহাও, তিনিও প্রায় অনেকটা ভোটে এগিয়ে গিয়েছেন। অর্থাৎ ভোটের যারা যারা এগিয়ে গিয়েছেন, অধিকাংশ জনের ভোটের এগিয়ে যাওয়ার হারটা কিন্তু যথেষ্ট। ঠিক অন্যদিকে রাজ্যে যখন এই পরিস্থিতি, গোটা দেশ জুড়ে কিন্তু কংগ্রেসের জয় জয়কার। বিভিন্ন আসনে বিজেপি জিতবে, বিজেপি ছিল, ঠিক আছে, এটা একটা পার্ট, কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে এমন একটা ছবি। তার পাশাপাশি একদিকে এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া কোন পর্যায়ে যাবে। আমরা প্রথমে আসবো গৌতম দা, যে এই মুহূর্তে এই রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি, চারিদিকে সবুজের জয় জয়কার, হই হই করে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমি চাইবো যে সেই ছবিগুলো একটু আমাদের দর্শকদের দেখাতে, যে কোথায় কোথায় ঠিক কিভাবে সবুজ আবির খেলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, নেতারা, এবং ইতিমধ্যেই সবুজ রসগোল্লা খাওয়া শুরু হয়ে গেছে, বাংলার রসগোল্লা। তার সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাস চলছে এবং সবার মুখে এবারের লোকসভা নির্বাচনে আপনারা যদি প্রত্যেকটি যে কোনো আপনারা টেলিভিশন চ্যানেল আপনারা যদি দেখেন, এবং তার সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, সংবাদ মাধ্যমে যে কোনো প্রতিনিধি যখন যাচ্ছেন, সবার মুখেই কিন্তু এবার একটাই বার্তা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারই পূরণ করলো তৃণমূলের ভাণ্ডার। আমি আসবো গৌতম দা, কি মনে হয় এখনো পর্যন্ত যা ট্রেন্ড, বিরাট যে কিছু মিরাকেল হয়ে যাবে এমনটা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস গেল ভরাডুবি, আর হলো না, আর বাঁচানো গেল না। লোকসভার আসন ঘোষণা হওয়ার পরেই এ জেলে যাবে, ওকে শোকজ করা হবে, এই ইডি ডাকলো বলে ওর বাড়ির দরজায় সিবিআই দাঁড়িয়ে আছে, কারো বাড়ির ছাদে সিবিআই আর ইডি হয়তো একসাথে দাঁড়িয়ে আছে। এই যে কথাগুলো প্রকাশ করা হচ্ছিল, সেটা কিন্তু এই পরিস্থিতিটা আর দেখা যাচ্ছে না। তোমার কি বক্তব্য? এটা একটা মনে পড়ে যাচ্ছে, তুমি ওই হোলি খেলার কথা বলছো, আবির নিয়ে খেলা, তো রবীন্দ্রনাথের হোলি খেলা আছে না, সেখানে শেষে আছে, শেষের লাইনটা, যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা। এখানে বিজেপি যেভাবে হামলে পড়েছিল, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সবাই,
সে পথ দিয়ে আর তাদের ফেরা হলো না, এটুকু দেখতে পেলাম। কেন দেখতে পেলাম এটা কিন্তু কেউই ভাবেনি প্রায়, কারণ বিশেষ করে কিছু মিডিয়া বিশেষজ্ঞ এবং কিছু ওই যে মিডিয়াদের বারবার খুব ব্যঙ্গ করে বলা হচ্ছে গদি মিডিয়া, হ্যাঁ না, তারা বিভিন্ন রকম বলতে চাইছি না, আর কত বলা যাবে, তাদের কথা তো মেলেইনি। কিন্তু এখানে যে ট্রেন্ডটা তুমি যেটা বলছিলে এখনো পর্যন্ত, সেই ট্রেন্ডের খুব একটা পার্থক্য হবে বলে আদৌ মনে হচ্ছে না। কেউ কেউ এই জয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বলে হয়তো স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু আমি সেটা মনে করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা এর আগেও বলেছি, যে এটা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। কারণ আর দলের মধ্যে যাই থাকুক, সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সফট কর্নার আছে, যারা তার মানে ইনফ্যাক্ট সমর্থক, যারা তার বরাবরের কর্মী, তারা কিন্তু তাকে ছেড়ে যাননি, তার পাশ থেকে সরে যাননি, তাকে মনে করেন যে দিদি একটা ভরসার জায়গা, এইটা মনে করেন। এইটা কিন্তু এবারে মমতা আবার প্রমাণ করল। এখনো অনেকেই ভাবেছিলাম যে এটা প্রমাণ হবে না, বিশেষ করে যে এই মিডিয়ার এই এক্সিট পোলের পর থেকে আরোই মনে হয়েছিল এটা একটা হয়েছে। কিন্তু আমি এর আগেও বলেছি, আবার বলছি একই কথা, যে এটা একটা বাইনারি, একটা বাইনারি মানে সারা ভারতেই একটা মানুষ ঠিক করে নিয়েছেন যে একদিকে হয়তো বিজেপি, আরেকদিকে বিজেপির এগেনস্টে যারা, তাদের ভোট দেওয়া হবে। আমি আসছি গৌতমদা, আমরা একটু সরাসরি চলে যাব হুগলি জেলায়। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং গতবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন তৃণমূলের এই জয় জয়কার নিয়ে, আমরা একটু শুনে নেব। 1,18,881 ভোটে এগিয়ে আছে। এখন অনেক বাকি আছে, জমজুরে প্রায় শেষ হয়ে এসেছে, জগৎবল্লভপুর আর জাঙ্গিপাড়া প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এখনো শ্রীরামপুর, চাপদানি, উত্তর মানে মিডিল রয়েছে 1,18,000 হয়েছে, 1.5 লাখ তো আমি এক্সপেক্ট করেছি, আগে বলেছি। এখন কারণটা পরে বলবো। সর্বশেষ সংবাদ মাধ্যমের প্রশ্ন যে মার্জিনটা বাড়ার কি কারণ, যদিও এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেই নয়, একটু আগে গৌতমদা তুমি আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নজর রাখছিলাম, প্রায় বহু সংবাদ মাধ্যমের কাছেই বহু প্রার্থী তৃণমূল কংগ্রেসে, তাদের কাছে কিন্তু এই সেম প্রশ্ন। গতবার যারা জয়ী হয়েছিলেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে ভোটে এখনো পর্যন্ত এগিয়ে আছেন, তা অনেকটা ভোট, অর্থাৎ সেটাকে কভার করতে মানে যথেষ্ট বেগ পেতে হবে, 1 লক্ষের বেশি ভোট, যেগুলো হয়তো তো ভাবাই যায়নি এরকম একটা পরিস্থিতি। মার্জিন কেন এতটা বাড়লো, সেটা ভোটের হোক বা আসনের হোক, আমরা এই প্রসঙ্গে আসবো। আমরা একটু সরাসরি নজর রাখবো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের যে কতগুলি নজর কাড়া লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে দীর্ঘ সময় ধরে অবশ্যই নজর কাড়া সেটি হলো যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর। আমরা সেই মুর্শিদাবাদ জেলার দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, আমি রাজ্যকে তোমাকে স্বাগত জানাচ্ছি সরাসরি লোকসভার দখলদারিতে। সকাল থেকেই তুমি ভোট গণনা কেন্দ্রে রয়েছো এবং আমরা বেশ কিছু বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে গৌতম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিশিষ্ট সাংবাদিক রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি জেলার, ভোটের কি চালচিত্র? বহরমপুর গার্লস কলেজের ভিতরে, এবং এই বহরমপুর গার্লস কলেজের ভিতরে একেবারে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা উচ্ছ্বসিত, কারণ বহরমপুর 25 বছর অর্থাৎ 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হতে চলেছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 40 থেকে 50 হাজার ভোটের লিড রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের। আমি সরাসরি কথা বলে নেব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের। দাদা, কি বলবেন আপনাদের এই যে, আর জয় তো শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখুন, জয়টা হয়ে গেছে, কারণ ইতিমধ্যে খালি প্রশাসনের ডিক্লেয়ার করার কর্তব্য, তাই ডিক্লেয়ার করবেন। আমাদের কাছে যেটুকু খবর, উনি 60 থেকে 70 হাজার ভোটে এগিয়ে আছেন, জিতে গেছেন। তো আমরা সত্যি মানুষকে ধন্যবাদ জানাবো যে এই বহরমপুরের মানুষ গাদ্দার অধীর চৌধুরীকে এতদিনে শেষ করবে এবং 25 বছরে গাদ্দারি করে বারবার বহরমপুরের মানুষের ভোট নিয়ে দিল্লি চলে গেছে। তাই মানুষ আজকে তার ফল দেখালো। বহরমপুরের মানুষ ইউসুফ পাঠানকে জয়ী করেছে। ইউসুফ পাঠান 6 মেরে বাউন্ডারির বাইরে অধীর চৌধুরীকে করে দিচ্ছে।
আমরা দেখলাম বিগত 5 বার তিনি জিতেছেন এই বহরমপুর লোকসভা থেকে। তারপরে অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতাও ছিলেন এবং আপনাদের শরিক দল ইন্ডি জোটেরও প্রার্থী তিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরীকে অবশ্যই তিনি শরিক দলে আছেন, কিন্তু ওনার মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথাবার্তা, বহরমপুরের মানুষ ভালোভাবে নেয়নি। বহরমপুরের মানুষ এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আস্থা ভরসা রাখে। কারণ আপনারা একটু দেখেছেন বিধানসভা নির্বাচন 22-এর মধ্যে 2টা তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ থেকে। আজকে তার প্রমাণ আপনারা পেলেন মুর্শিদাবাদের 3-3, অর্থাৎ কংগ্রেসের লাস্ট আপনের লাস্ট ব্রেকটা তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে দিয়ে ফুটলো এবং অধীর চৌধুরীর জামানাতে আর কোনোদিন বহরমপুরের বুকে অধীর চৌধুরী রাহাজানি মস্তানি গুন্ডানি আর চলবেন, তার প্রমাণ আপনারা দেখেছেন। একেবারেই তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি কার্যত এই যে অধীর রঞ্জন চৌধুরীর পরাজিত নিশ্চিত, সেটা নিয়েও তিনি যে প্রতিক্রিয়া দিলেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় একদম 3-3 উন্মুক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ মুর্শিদাবাদ জেলার যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হলো, কিন্তু আমরা চাইবো আরো একবার রক্তিমের সঙ্গে কথা বলতে। তার কারণ হচ্ছে গৌতম দা, এখনো পর্যন্ত আমরা কার জয় কার পরাজয় এটা আমরা বলতে পারছি না, কিন্তু 50,000-এর বেশি ভোটে অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতা, তিনি কংগ্রেসে না কিসে সেটা না হয় পরের কথা, তার মতো একজন রবিনহুড, সেই রবিনহুড 50,000 ভোটে প্রায় এগিয়ে আছেন, পিছিয়ে আছেন। এবং সেখান থেকে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং আমাদের প্রতিনিধিও যা বলছেন যে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে করে কিন্তু তার পরাজয়ের পথটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। যদি এমনটাই হয় গৌতম দা, বহরমপুর লোকসভা কেন্দ্রের বিষয়টা কিন্তু একদম আলাদা। এখানে কি উন্নয়ন হলো না উন্নয়ন হলো, কতখানি সেক্ষেত্রে বিষোদ্গার হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ পরের কথা। অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন নেতাকে যদি হারতে হয়, এর কারণটা কি? আমি ধরে নিচ্ছি তিনি হারবেন বা জয়ী হবেন পরের কথা না, হারবেন বা জিতবেন বলে পরের কথা বলে খুব একটা নয়, মনে হচ্ছে যে উনি হেরেই গিয়েছেন। আচ্ছা, মনে হচ্ছে কারণটা কি? তার কারণ এই একটাই কারণ, বিজেপি অর অবিজেপি। বিজেপির সঙ্গে যারা আছে ভোটারদের মধ্যে মানসিকভাবে তারা প্রস্তুত হয়ে এবারে ভোট দিয়েছে, এটা কিন্তু পরিষ্কার। এটা গণতন্ত্রের একটা খুবই, আমি বারবার বলছি, এটা একটা সূচক, গণতন্ত্রের জয়ের সূচক এটা। তারা ভেবেই নিয়েছে বিজেপিকে ভোট দেবো কিংবা অবিজেপিকে ভোট দেবো। ওখানে বিজেপিকে ভোট দেব না, অবিজেপি বলতে কে আছে? অধীর চৌধুরী কিংবা তৃণমূল ইউসুফ পাঠান। তো আমরা কেন অধীরকে দেব না? কারণ অধীর মমতার বিরুদ্ধে বলছেন, আর মমতা ইন্ডি জোটের পক্ষে দরকার এটা মনে করছে, বিশেষ করে সংখ্যালঘুরাও মনে করছেন। অতএব অধীরকে আমরা দেবো না, আমরা বরং তৃণমূলকে দেবো, আর ভোটটা নষ্ট হবে না। ঠিক এইটা একটা চলছে। এইটা কিন্তু এটাও একটা কারণ, এই পশ্চিমবঙ্গে এই যে তৃণমূলের জয়টার পেছনে এটাও একটা কারণ বলে আমি মনে করি। ঠিক যেটা উত্তরপ্রদেশেও দেখলাম, টিএমকে দেখলাম, এই ঠিক একই কারণ হয়েছে বহু জায়গায়, যে তার ধরে নিয়েছে যে আমরা হয় বিজেপিকে ভোট দেবো কিংবা তার বিরুদ্ধে যে জিতবে তাকে দেবো। তারা নিজেরা মনে মনে ঠিক করে নিয়েছে, এমন নয় তাদের ঠিক করে দেওয়া হয়েছে। তার থেকে 4 কি অধীর চৌধুরী এটা পরাজয় নয়? অবশ্যই পরাজয়, অবশ্যই পরাজয়। তিনি যদি এমন কোনো না বলতেন, মমতার বিরুদ্ধে যদি এত বিষোদ্গার না করতেন, তিনি যদি মমতার সম্পর্কে খানিকটা উদাসীন থাকতেন বা না বলতেন এত তাহলে কি হতো, তার এই ইমেজটা অ্যান্টি মমতা হতো না। অ্যান্টি মমতা মানে কি, অ্যান্টি কোথাও একটা অ্যান্টি ইন্ডি জোট হয়ে যাচ্ছিল, বরং মমতাকে ইন্ডি জোটের সঙ্গে, ইন্ডিয়া জোটের সঙ্গে সবাই মনে করছে উনি দরকার হবে ওনাকে, কিন্তু একে দরকার হবে না এরকম মনে হচ্ছিল। এটা আমার একটা গাট ফিলিং, এটা একটা ধারণা। আর আরেকটা হচ্ছে যে প্রথম কথা, ওখানে অধীর দীর্ঘদিন আছেন, কেন ওখানে নতুন কাউকে কি কংগ্রেস পেল না? ঠিক, নতুন তো কাউকে দিতেই পারত। ইউসুফ পাঠান মোটেই খুব একটা যে কার্যকরী কিছু ওখানে হবেন বহরমপুরে আমি আদৌ মনে করি না, আমি মনে করি না খুব একটা। এই যেমন কীর্তি আজাদ, তাকেও আমি মনে করি না। শত্রুঘ্ন সিনহা না, এনাদের তার কারণ হচ্ছে এনারা রাজনীতিক, সব ঠিক আছে রাজনীতিক, কিন্তু নিজস্ব যে এলাকা, নিজস্ব যে এরিয়া, তার নারিশমেন্টের জন্য কিচ্ছু করেননি। এমপি ল্যান্ড তো একটা কথা আছে, সেখানে তো কিছু করা যায়, কি করেছেন আমি তো দেখতে পাই না। অধীর করেছেন, কিন্তু অধীর বহরমপুরের একসময় প্রচুর করেছেন,
কিন্তু তারপরে অধীরের চেহারাটা হয়ে গেছে। একটা জিনিস লক্ষণ করবে যে বিজেপির এই রাজ্যে শুভেন্দু নেতা হয়েছে এবং বিজেপির যারা হয়েছে তাদের মূল কাজ কি হয়েছে, গত 1 বছর ধরে টানা তৃণমূল সরকারের বিরোধিতা করেছে। মমতার বিরোধিতা, তৃণমূলও নয়, তৃণমূল মমতা অভিষেক যত চেষ্টা করা হয়েছে যে মমতা অভিষেক দুর্মুষ সরকারকে বিরোধিতা করেছে। তাতে তারা এমন কোনো বার্তা দিতে পেরেছে কি তারা কি করবে, তারা অল্টারনেটিভ কেন, তোমাকে প্রমাণ করতে হবে। অনলি বিকজ অফ দিস উই আর দি অল্টারনেটিভ। আমি হচ্ছে তোমার বিকল্প, আমি তোমাকে এটা করে দিতে পারি। একটাও বলেছে? একটাও আমি দেখতে পাচ্ছি না। কি বলেছে? আমরা এলে লক্ষ্মীর ভান্ডার ডবল করে দেবো। কখন বলেছে? যখন দেখেছে খুব এটা বুমেরাং হচ্ছে তখন ডবল করে দেবো। এটা লোকের কাছে, তার মানে তারা লোকের কাছে খেলো মনে হয়। তার মানে তারা স্বীকার করছে যে লক্ষ্মীর ভান্ডারটা জনপ্রিয় মানে জানে যে ওই জন্য জিতছে, আমি ডবল করে দেবো। তা তুমি এতদিন বলেছো ভিক্ষে দিচ্ছে, ভিকিরি বলছো, অনেক কিছু বলেছো, তারপর বলছো ডবল দেবো। তার মানে তোমার কোনো ইউ ডোন্ট হ্যাভ এনি এজেন্ডা। তোমার তো একটা এজেন্ডা থাকবে। তোমার কি ইস্যু আছে? তোমার ইস্যু বিজেপির ইস্যু। বিজেপির ইস্যু তো পশ্চিমবঙ্গের ইস্যু নয় এখন আর। এই যে ফেডারেল স্ট্রাকচারটা বারবার বলা হচ্ছিল, ফেডারেল স্ট্রাকচারটা বিঘ্নিত হচ্ছে। প্রজাতন্ত্র হিসেবে আমাদের ভারতটা কিন্তু পিছিয়ে যাচ্ছিল, গণতান্ত্রিক অবস্থায় জিতছে, তো প্রজাতন্ত্র কোথায়? প্রজাদের জন্য কি ভাবছো? বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রজা আছে, তো তাদের জন্য তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং অফ দেম? সব জায়গায় তো আলাদা, ক্যারেক্টারটাই আলাদা। এইটা একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে কাজ করেছে, এটা আমার মনে হয়। আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে যে আরো অনেক বেশি করে ভোটে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী তারা এগিয়ে যাচ্ছিলেন এবং পরের যে রাউন্ড প্রকাশিত হচ্ছে সেই পরের রাউন্ডেও তারা আরো অনেক বেশি করে ভোটে এগিয়ে যাচ্ছেন। আমি একটা কথা জানতে চাইছি গৌতম দা, যে সমস্ত এলাকায় সংখ্যালঘু ভোটটা একটা বড় ইম্পর্টেন্ট, অর্থাৎ মালদহ, বিশেষত মুর্শিদাবাদ, আমরা আমাদের ক্ষেত্রে যদি দেখি কলকাতাতেও কিন্তু এটা একটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গলের যে জায়গাগুলো আছে সেক্ষেত্রে যে খুব বেশি ইম্পর্টেন্ট এমনটা নয়, কিন্তু তার পাশাপাশি আসানসোল যে লোকসভা কেন্দ্র সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট। কি মনে হয় সংখ্যালঘু ভোটের বিষয়ে? তার কারণ সংখ্যালঘু ভোটটা নিয়ে আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা কিন্তু বিশ্লেষণ করছেন যে সংখ্যালঘু ভোটটা এইদিকে যেতে পারে, এই সংখ্যালঘু ভোটটা ওইদিকে যেতে পারে, এর কাছে 30%, ওর কাছে 20%, ওর যদি 5% ভাগ হয়ে যায়। আলটিমেট কি তাহলে সংখ্যালঘু যে ভোট তারা কি মমতার প্রতি সম্পূর্ণরূপে আস্থা রাখলেন? এটা বিজেপি তো করে দিল। সংখ্যালঘু ভোট মোটেই কোনো মমতা, সবাই সংখ্যালঘুকে যদি একভাবে বেঁধে দেওয়া যায় সেটা আমি তো বিশ্বাস করি না। ঠিক, এবং সেটা তো নয়। সংখ্যালঘু তো মানে অনেকে, সংখ্যালঘু মানে শাহরুখ খানও কি সংখ্যালঘু, আমির খানও কি সংখ্যালঘু, আমি কথা বলছি, সলমান খানও কি সংখ্যালঘু? অন্য জিনিস। সংখ্যালঘুর একটা আলাদা আলাদা সংজ্ঞা থাকে। সংখ্যালঘু হচ্ছে যেখানে সংখ্যাগুরুর আধিপত্য দাপট এমন বেশি, সে মনে করছে, শঙ্কিত হচ্ছে যে আমাকে আরো ক্রমাগত ঠেলে দেওয়া হবে সীমানার খাদের ধারে, আমি পড়ে যাব, আশঙ্কা প্রকাশ করছে। এটা কে করলো? তো বিজেপি ডিড ইট। It is BJP's doing, absolutely BJP's doing. They have been doing it since long. বহুদিন ধরে এটা করে যাচ্ছে। সিএ করবই, এনআরসি করবই, সিএ, এটা ভয় লাগবে না যে কোনো মানুষের। এবং একটা জিনিস খুব দেখবে, সিএ এই যে সিএ এর আইনে কত কাগজ তুমি দিতে পারবে? কাগজ তো দিতে পারবে কেন? হিন্দুরা যারা জানে যে এরা দিতে পারবে না, চলে এসেছিল, তারা কি কাগজ দেবেন? ইতিমধ্যে তো হয়েছে একাধিক ক্ষেত্রে, হচ্ছে না, পাস হচ্ছে না, কি করে হবে? বলছে ওখান থেকে, যেখান থেকে পালিয়ে এসেছো সেখানকার সার্টিফিকেট লাগবে। সেখানে যে লোকটা তল্পা নিয়ে 20 বছর আগে পালিয়ে আসবে, সে তল্পা নিয়ে আসছে, সে সার্টিফিকেট আলাদা করে ইয়ে করে ল্যামিনেট করে তারপর নিয়ে আসবে। এটা কোনো হয়? আচ্ছা, আরও একটা ব্যাপার এখানের মধ্যে, সে বলবে অত্যাচারিত হয়ে, প্রমাণ করবে কি করে অত্যাচারিত হয়ে এসেছে? অনেক রকম ব্যাপার থাকে। যে আমলারা দেখেন, আমলারা কিন্তু কিছু কাগজ ছাড়া কিছু বোঝেন না। তারা কিন্তু এসব বোঝেন না, কি করে এলো, কত দুঃখ পেলাম, খারাপ লাগছে বা ভালো লাগছে, এসব দেখেন না। তারা দেখেন কাগজ আছে কিনা। তুমি কাগজের উপর যদি সব ভিত্তি করে করো, ন্যাচারালি মানুষের ভয় ধরেছে একদম। কিন্তু সংখ্যালঘুর প্রশ্নে আমি এটা বলছি, বরং সংখ্যালঘুরা এবারে ধরে নিয়েছেন যে আমরা যাই হোক
সিপিএমকে দিয়েও লাভ হবে না বা কংগ্রেসকে দিয়েও লাভ হবে না, বিজেপির সঙ্গে তার থাকবে, চেয়ে তৃণমূলকে দিয়ে দিই, এটা হয়তো স্বাভাবিক হতেই পারে। আমরা একটু সঙ্গে আসছি। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, বিজেপির প্রার্থী অসীম কুমার সরকার, নবম রাউন্ড শেষ হয়েছে এবং সেই নবম রাউন্ডের শেষে, 9th রাউন্ডের শেষে অসীম বাবু তিনি কার্যত এক প্রকার প্রায় হার স্বীকার করেই নিয়েছেন। কেউ হার স্বীকার করছেন, কেউ করছেন না, কেউ চলে যাচ্ছেন, আবার কাউকে কাউকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। আমরা একটু পরে, আমরা এখন সরাসরি নজর রাখবো বর্ধমানের দিকে, আমরা একটু পরে আবারও নজর রাখবো আসানসোলের দিকে। তার কারণ আসানসোলেও কিন্তু গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে। আমরা সেই ছবিটা আরও একবার একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, আমি চাইবো যে আরও একবার সেই ছবিটা দেখাতে। তার আগে অসীম সরকার বিজেপি প্রার্থী কি বলছেন বর্ধমান পূর্বে, শুনুন। দেখুন, আশা কি কেউ করে আমি হেরে যাব? জনগণের রায় মেনেই নিতে হয়, এরকম রায় হলো কেন এইটা আমি বুঝি। আমি এখানে কাউকেই দোষ দেব না। নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয়। কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন। একদম, একটা রুগী মারা যেতে চায়, মুমূর্ষ, তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ। যেখানে 7টা বিধানসভায় 7 জন এমএলএ, এখানকার এমপিও তৃণমূলের, তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি, লড়াই যেটুক দেওয়ার, ডিউটি যেটুক দেওয়ার করেছি। ঠিক আছে, আমি কারণটা এখনই বলতে পারবো না। ঠিক আছে, না আমার কাছে মোটেই কারচুপি মনে হয়নি, ইভিএম এ কারচুপি আমার কাছে মনে হয়নি। আমি শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয়নি। আমি যেটা না, কোনোটাই কোনো কিচ্ছু হয়নি। তবে নীরবদা অনেক ভোট কেটেছে এবার। কি বলেছেন, এক কথায় কার্যত প্রায় হার তিনি স্বীকার করেই নিয়েছেন এবং এখন যা পরিস্থিতি, 9th রাউন্ড শেষ হয়ে গিয়েছে এবং বিপুল ভোটে সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তিনি এগিয়ে আছেন। ফলে বর্ধমান পূর্ব ডক্টর শর্মিলা সরকার প্রফেসর। আমরা আরেকবার একটু আগে আমি আর গৌতম দা আলোচনা করছিলাম, আমরা একটু পশ্চিম বর্ধমান জেলার আরও একটি যে আসন রয়েছে আসানসোল, আমরা সেদিকে নজর রাখবো। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া দীর্ঘদিনের তিনি রাজনৈতিক নেতা, রাজনীতির অলিন্দে, লোকসভার অলিন্দে তার দীর্ঘদিনের ঘোরাফেরা। আপনারা জানেন এর আগে পাহাড়েও তিনি জয়ী হয়েছিলেন অপ্রত্যাশিতভাবে, গতবারও অপ্রত্যাশিতভাবে বর্ধমানেও তিনি জয়ী হয়েছিলেন। এবার আসানসোলে তিনি প্রার্থী এবং শেষমেশ তার নাম ঘোষণা হয়। সেখানে কিন্তু সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া অনেকখানি পিছিয়ে, ইতিমধ্যেই সবুজ আবির খেলা শুরু হয়েছে সেখানে। শত্রুঘ্ন সিনহা তিনি জয়ী হতে চলেছেন এমনটা এখনো পর্যন্ত যা সম্ভাবনা। সেখানকার ছবি আমরা একটু দেখব, কি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেসের উল্লাস। ঢুকছে কেন? এটা আইন আছে কি না? আইন তো সবার জন্য, ক্যান্ডিডেট আছে তার সিকিউরিটি ঢুকে যাবে, আর পাবলিক যারা যাবে তাকে তো আটকে দেবে। জয় বাংলা কেন বলবো না? কেন বলবো না? আমরা বাংলা থাকে বাংলা বলবো না? আমি জয় ভারত বলবো, জয় বাংলা বলবো, জয় বিহার বলবো, জয় উত্তরাখণ্ড বলবো না? এটা অধিকার আছে। ধমকি দিয়ে বলে চুপ করো। ধমকি দিলে কিছু হবে না, অনেক ধমকি দিয়েছে, দেখে নিন না। গোটা ওয়েস্ট বাংলার মধ্যে দ্বিতীয় লহর চলছে, ধমকি দিলে কিছু হবে না, তো প্রমাণ হয়ে গেছে। বলছিল বড় বড় কথা বলছিল, দেখে নিন না। বাংলার মানুষ এরকম কোন ধমকি থেকে ভয় পায় না। আমরা আজকে যে চিন্তা, বাংলা আজকে চিন্তা করবে, দেশ কালকে করে, এটা ইতিহাসের বাত আছে। যে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে কিভাবে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রায় বলে দিচ্ছেন যে আপনি এবার পিছিয়ে যান, এবং সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার যে আসন আসানসোল লোকসভা কেন্দ্র
বাই ইলেকশনে অর্থাৎ বাবুল সুপ্রিয় তিনি চলে যাওয়ার পরে মন্ত্রী হয়েছেন রাজ্যে, তিনি জয়ী হবেন কিনা সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সেটা জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তার কারণ অনেকেই বিদ্রুপ করে বলেন, অনেকেই মজা করে বলেন যে ওর কপালটা নাকি খুব ভালো। দার্জিলিংয়েও তিনি জয়ী হয়েছিলেন, কি করেছেন কি না করেছেন সেটা আপনারাই জানেন। একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী, গতবার শেষ কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল, আচমকা তিনি কয়েক হাজার ভোটে জিতে গিয়েছিলেন। কতবার তিনি এসেছেন, কতবার তাকে দেখা গিয়েছে, কি কি করেছেন আপনারা জানেন। এবার তিনি আসানসোলের প্রার্থী এবং একটা সময় আসানসোলই তার বসবাস। কেউ কেউ বলছেন আসানসোলে তিনি ভূমিপুত্র, হ্যাঁ আসানসোল থেকেই তার জীবনটাই তার আসানসোল থেকে শুরু। তার পরিবার নিয়ে তিনি একসময় আসানসোলে থাকতেন, তার বাবা এবং সপরিবারে, তার শ্বশুর বাড়িও দুর্গাপুরে। সামগ্রিকভাবে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জয়ী হন কিনা সেটা এখনো বেশ কয়েক রাউন্ড আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আরও একবার চেষ্টা করব আসানসোলের যিনি আমাদের প্রতিনিধি আছেন জয়ন্ত সাহার সঙ্গে আমরা আরও একবার কথা বলার চেষ্টা করব এবং আমাদের আরও অন্যান্য জেলায় যারা প্রতিনিধি আছেন আমার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাইছি। যদিও প্রত্যেকটি গণনা কেন্দ্রের সামনে এই মুহূর্তে যা হই পরিস্থিতি এবং কোথাও যান্ত্রিক একটু গোলযোগ হচ্ছে, ইন্টারনেটের যে লিঙ্ক সেটা বিঘ্নিত হচ্ছে, আমরা আসবো সেই আলোচনায় এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং সেই সঙ্গে সঙ্গে গৌতম দার সঙ্গে আমি আলোচনা করি। গৌতম দা, মোটামুটিভাবে গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড, এবং আমরা যদি দেখি যে গতবারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা ছবি দেখা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহলের যে করিডোর, অর্থাৎ ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া এবং পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ড, এই জঙ্গলমহল করিডোরে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরের থেকে কিন্তু ধীরে ধীরে বিজেপির অনেক বেশি করে প্রাধান্য বাড়তে শুরু করে। তোমার মনে আছে যে গত পঞ্চায়েত নির্বাচন নয়, ঠিক তার আগের পঞ্চায়েত নির্বাচনে অসংখ্য পঞ্চায়েতে বিজেপি জয়ী হয়, কিন্তু দেখা যায় যে বিজেপি জয়ী হওয়ার পর মাসখানেকের মধ্যে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। অর্থাৎ যে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে তারা জয়ী হয়েছিল সেগুলো পরে আবার তৃণমূল কংগ্রেস দখল করে নেয়। দখল না করলেও সেটা স্বাভাবিকভাবেই তাদেরই হয়ে যায়। এই যে জঙ্গলমহলের একটা করিডোর এবং যে সময়টাতে প্রশাসনকেও যথেষ্ট ভাবাচ্ছিল যে কেন, এবং সরকারকে ভাবাচ্ছিল যে এই অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011-র পর বিভিন্ন দিক থেকে একাধিক ক্ষেত্রে নানান উন্নয়নের কাজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যা প্রকল্প তার অধিকাংশ প্রকল্প জঙ্গলমহল থেকেই কিন্তু সূচনা করা হয়েছে। আজকের যে সাইকেল বিলি, যে বনসৃজন, সেই সমস্ত কিন্তু সেখান থেকে। এত কিছুর পরেও জঙ্গলমহলে সর্বশেষ যে গতবারের যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু জঙ্গলমহলের যে এলাকাগুলো দাদা যথেষ্ট ভালো ফল করেছিল, এবার কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী সেই সাড়াটা কিন্তু এখন কিরকম, মানে ঝাড়গ্রামের পুরুলিয়ার কি খবর? পুরুলিয়াতে কিন্তু জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, কিন্তু এগিয়ে গেল অন্যান্য জায়গাতে এগোনো পিছনেরও যে মানে সংখ্যাটা, ভোট দানের যে সংখ্যা, এগোনো পিছনের যে সংখ্যাটা, তাতে করে বিজেপি যদি যেতেও তার পরিমাপটা কিন্তু বিরাট কিছু নয়। অর্থাৎ বিজেপি এই যে এইটা একটা খুব জঙ্গলমহলে এতখানি না, এটা জঙ্গলমহল শুধু আলাদা বলে ধরবে না, এটা তো মানে আলাদাভাবে পৃথকভাবে ধরলে হবে না। এইটা বিজেপির এই যে আদিবাসী দলিতদের বিজেপি নিজস্ব ফোল্ডে নিয়ে এসেছিল গত ইলেকশনের পরে। এবারে এই যে কংগ্রেস ম্যানিফেস্টো পরে যে কংগ্রেস থেকে বলা হলো যে সংবিধান পরিবর্তন হয়ে যেতে পারে, করে দিতে পারে, এবং কাস্ট সেন্সাসের যে কথাটা বলেছিলাম তাতে যেভাবে আপত্তি উঠলো বিজেপির একাংশের মধ্যে, কোনো একটা কারণে তাদের একটা ভয় ধরলো। এই ভয়টা ধরলো যে তাহলে বিজেপি যদি সত্যি সংবিধান আমাদের সংশোধন করে ফেলে তাহলে তাদের সমূহ বিপদ হবে, অথচ তারা এটা করতে দিচ্ছে না। এইটা যে কোনো কারণেই হোক তাদের মনের মধ্যে একটা ছাপ ফেলেছে বলে আমার ধারণা। আমি বিশেষ করে তাদের যারা নেতা তাদের মধ্যে এটা ছাপ ফেলেছে এবং সেটা আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এটা বিভিন্ন ভাবে প্রচারিত হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু কংগ্রেস এর আগে, কংগ্রেস হোক বা অপোজিশন হোক, এর আগে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল না। সেটা কিন্তু এবারে ভীষণভাবে অ্যাক্টিভ ছিল। সিপিআইএমও ছিল, কিন্তু ওই যে বললাম ওই বাইনারি অনুযায়ী হয়তো ওই বিজেপি
বনাম অ্যান্টি বিজেপি ভোটটা হয়েছে বলে তৃণমূল পেয়েছে, এখানেও সেটা হয়েছে। এখানেও যার জন্যে বিজেপি কিংবা বিজেপি নয় তাদের ভোটটা পড়েছে, সেখানে দলিতদের ভোটও প্রচুর, যারা অবিজেপি, যারা ভয় পেয়েছে বিজেপিকে, তারা তৃণমূলকে বেছে নিয়েছে অল্টারনেটিভ হিসেবে। এর আগে অনেক কিছু আমরা ব্যাপার দেখেছি, সবাই বলেছে, আমাদের মধ্যেও কেউ কেউ সাংবাদিক তো আলোচনাও করেছেন যে ওই রাষ্ট্রপতিকে দিয়ে আমাদের সংসদ আমরা উদ্বোধন হয়নি, রাম মন্দিরে সে ডাকা হয়নি, যথেষ্ট আলোচনা হয়েছে। এইগুলো তো ঠিক আছে, কিন্তু এই যে পেটের টান পড়বে কিনা, আমার অস্তিত্বের টান পড়বে কিনা, এই ভয়টা যদি পেয়ে যায় মানুষ, তখন তো জিনিসটা অন্যরকম হয়ে যায়, অন্য মাত্রা পেয়ে যায়। সেই ধরনের একটা কিছু মাত্রা পেয়েছে বলে আমার ধারণা, কিন্তু সেটা যতক্ষণ না পরিসংখ্যান আলাদাভাবে দেখতে পাওয়া যাবে ততক্ষণ বোঝা যাবে না, যে বলা যাবে না ঠিক কি জন্যে, এক্স্যাক্টলি ফর হোয়াট রিজন এইটা ঘটনাটা ঘটলো। আপনাদের এই মুহূর্তে আরও একটি খবর আপনাদের জানিয়ে রাখি যে একটু আগেই গৌতমদার আমি যে বিষয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সেখান থেকে প্রতিনিধি অর্থাৎ রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে যে কথা জানাচ্ছিলেন যে প্রায় 50,000 ভোটে পিছিয়ে আছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে আবারও পিছিয়ে গেলেন অধীর চৌধুরী, এবং ইউসুফ পাঠান আরও অনেকখানি এগিয়ে গেলেন। ফলে এই যেটা কতখানি এটা পূরণ করা সম্ভব সেটা বোঝা যাচ্ছে না। দার্জিলিংয়ে 1 লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির রাজু বিস্তা, এবং প্রায় 4 লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং জয় অবশ্যম্ভাবী সেক্ষেত্রে। এই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে সম্পূর্ণরূপে। এবং আপনাদের কাছে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে, এই মুহূর্তে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে ভোটের যখন চলছে গণনা, চারিদিকে সবুজ আবিরের উল্লাস, এবং একদিকে শুভেন্দু অধিকারীর দেখা যেমন মিলছে না, তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি বলে যাকে অভিহিত করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দেখা না মিললেও যে খবর বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এবং আমাদের প্রতিনিধি মারফত, যে ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করে দিয়েছেন। কালীঘাটে জরুরি বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই বৈঠকের পর তারা কি জানান সংবাদ মাধ্যমের কাছে, শুধু জয় পাওয়াটা নয়, জয় পাওয়ার পাশাপাশি তাদের রণকৌশলের বিষয়ে কি জানান সেই নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল বুধবারই জয়ী প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক হতে পারে তৃণমূল কংগ্রেসের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বস্ত সূত্রের খবর যে আগামীকালই জয়ী প্রার্থীদের নিয়ে সরাসরি জরুরি বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং ইতিমধ্যেই সে বিষয়ে তলব করেই প্রায় দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। আমরা বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, এবং বাংলার এই আলোচনার মাঝেই আমি চাইব আমাদের জেলার যারা প্রতিনিধি তাদের সঙ্গে একটু কথা বলতে, তার কারণ সেখানকার কি পরিস্থিতি আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাইছি। জেলায় জেলায় কি পরিস্থিতি, প্রত্যেকটি জেলাতেই আমাদের প্রতিনিধিরা আছেন, প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্রেই আমাদের কোনো না কোনো প্রতিনিধি আছেন। আমি একটু আসতে চাইছি গৌতম দা, আমরা তো না হয় জেলার কথা বলছি, আমাদের এই রাজ্যের কথা বলছি। ওভারঅল গোটা ভারতবর্ষ জুড়ে এই যে মোদি মোদি মোদি, একটা সময় ছিল হর হর মোদি, ঘর ঘর মোদি, তারপরে এলো যে মোদি সব, এবং মোদি কা সরকার, বিজেপি সরকার নয়, মোদি কা সরকার, এখন তিনিই বলছেন। এখন কিন্তু এটা একটু কমে গেল। এখন যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে কালীঘাটের মিটিং। কালীঘাটের মিটিংটা কেন ইম্পর্টেন্ট, কেন? এর আগে মমতা এই যে ইন্ডিয়া জোট যেটা, সেই মিটিংয়ে যাননি, দুবারই তিনি যাননি। আচ্ছা, শেষে মিটিংটাও হওয়ার কথা ছিল যেদিন ভোট শেষ হলো 1 তারিখ, বলে কি মনে হয় 1 তারিখে দরের জন্য দর কষাকষি। মমতা দেখতে চাইছিলেন তিনি কতটা ভোট পান, কত আসন পান, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি রাজনৈতিক দর কষাকষিতে যথেষ্ট দরও, সেটা তিনি ধরে নিয়েছিলেন। আর হয়তো এটাও ছিল যে অন্যরা কে কোথায় দাঁড়িয়ে আছে। একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়, খুব ইম্পর্টেন্ট, আবার সেটা বলছি,
যে এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে কংগ্রেসের, আমি এখনো জানি না শেষ পর্যন্ত কংগ্রেস এখনো কটায় জিতেছে বাইয়ে, আমি দেখছি 99 বা 100 হতে পারে মোটামুটি। এবং সব মিলিয়ে অন্যদিকে অখিলেশও যথেষ্ট ভালো, আবার মহারাষ্ট্রেও তাই, উদ্ধব এবং উদ্ধব আর শরদ পাওয়ার এরা যদি বেশি ভোট পান তাহলে একদিকে যেমন শরদ পাওয়ার সেই প্রমাণ করবেন তার এনসিপি হচ্ছে মূল এনসিপি, এবং অন্যদিকে যেমন উদ্ধব প্রমাণ করবেন তার দলই শিবসেনা, মূল শিবসেনা, এটা প্রমাণিত হবে খানিকটা মানে জনমানসে, সে তো পরের কথা। কিন্তু সংখ্যার বিচারে তৃণমূল দর কষাকষির জায়গায় যেমন থাকবে তেমনি অন্যরাও থাকবে, সেখানে অখিলেশও থাকবে, তেজস্বী থাকতে পারছে না কারণ বিহারে হয়তো সেই অবস্থা দেখছি না, কিন্তু মহারাষ্ট্রে থাকবে, ডিএমকেও থাকতে পারে। এই জায়গায় কি তৃণমূলের স্ট্যান্ড হবে, তৃণমূল কতখানি নিজের জোর দেখাবে, মমতা সেখানে কি থাকবেন, কি পজিশনে থাকবেন, এই রাজ্যের কি ভবিষ্যৎ হবে, ভবিষ্যতের কার কার হাতে কি কি দায়িত্ব দেওয়া হবে, সেটার জন্য এই মিটিংটা খুব জরুরি, মানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী দিনের কেন্দ্রের সরকার কি হবে। একদিকে হতে পারে এনডিএ, ঠিক আছে, এনডিএও চেষ্টা করবে, তার আগেই কিন্তু এরা তোড়জোড় লাগিয়েছে দেখবার জন্য ইউপিএ কতটা পায়। ইউপিএ মানে সরি, ইউপিএ তো ছিল আগে, এখন হয়ে গেছে ইন্ডিয়া জোট। হ্যাঁ, আগে ইউপিএ হয়েছে যা হয়েছে, তাই ইন্ডিয়া জোট কিভাবে হয়, এবং সেখানে মমতা কোনখানে দাঁড়িয়ে আছেন, কতখানি সেখানে নিজের পাওয়ার এক্সার্ট করবে। কি মনে হয় যে শেষমেশ যদি এমনটা দেখা যায় যে এনডিএ তারা লক্ষ্যমাত্রা পৌঁছতে পারলো না, বা তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পৌঁছলো, এবং ইন্ডিয়া জোট যা আছে বা আরো বাকি যদি কোনো জায়গা আছে সেখান থেকেও সকলে সংঘবদ্ধ হয়ে ইন্ডিয়া জোটটা একটা স্ট্রং পজিশনে পৌঁছানো গেল, তাহলে কি মনে হয়, তোমার তো দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এর আগেও তুমি দেখেছো, অটল বিহারীর সময় আমরা দেখেছি, দেবেগৌড়ার সময় আমরা দেখেছি, আদৌ এই যে ইন্ডিয়া জোট, কারণ এই জোটের যা পরিস্থিতি সেটাও আবার কিন্তু সবার জানা, এনডিএর যে কি পরিস্থিতি, মোদী সরকারের কি পরিস্থিতি, মোদী মানে একটা স্ট্যান্ড, একটা ব্র্যান্ড, ঠিক আছে, আবার ইন্ডিয়া জোটটারও যে কি পরিস্থিতি, সবাই বলে প্রধানমন্ত্রী হব, এখন সেটারও কি পরিস্থিতি সবার, কিন্তু এখন সেইটাই এইটার অস্তিত্ব থাকবে তো যদি দেখা যায় এমন একটা, ওই যে বললাম জাতীয় দল হিসেবে কংগ্রেস যদি এদের সবার চেয়ে বেশি পায় তাহলে কংগ্রেসের জোর বেশি থাকবে, এটা পরিষ্কার কথা, এবং সেখানে চট করে কেউ মাথা গলাবে না, কারণ সবাই একটা জিনিস দেখো, সে তেজস্বীর বাবাই হোক, মানে লালু প্রসাদ হোক, কিংবা অখিলেশের পাশাপাশি যারা আছেন তারাই হোক, বা ওইদিকে উদ্ধব তো জানি আমরা, বা এরা সবাই মূলত ডিএমকেও হোক, এরা সবাই ইডি সিবিআই দেখে নিয়েছে, এবং সবাই জানে মোদি এলে কিন্তু আর ছাড়বে না কাউকে, যদি মোদি আসেন, কাজে এরা সেটাই মনে করো, ন্যাচারালি অবশ্যই মনে করি মোদি আসবেন কিনা সেটা বড় প্রশ্ন, সেখানে এসে গেলে কি তুমি মনে করো? অবশ্যই, অ্যাবসলিউটলি, যে ইডি সিবিআই অভিযান আরো বাড়বে, অ্যাবসলিউটলি অবশ্যই মনে করি বাড়বে, তো বটেই বাড়বে, অনেক জায়গা বাড়বে, কারণ মোদি তো বরাবরই প্রথমে বলেছিল কংগ্রেস মুক্ত ভারত বলেছিল, কংগ্রেস মুক্ত ভারত বলবে কেন, অপোজিশন ছাড়া একটা গণতন্ত্র চলবে, এটা হয়, এটা কি রাশিয়ান ইয়ে নাকি অটোক্রেসি বা অন্য জায়গার অটোক্রেসি, তা তো নয়, তো এইটা তো বলছেন তিনি, তো এটা তো বলাটা ঠিক নয় না, তো অতএব হবে, বাড়বে তো বটে, কিন্তু এবারে প্রশ্ন আসছে যে ইউপিএ কি হবে। হ্যাঁ, তুমি যেটা বলেছো ঠিকই, টালমাটাল হবে কিনা, মানে কে আদৌ গভর্নমেন্টটা টিকবে, কে চালাতে, 6 মাসের মধ্যে আবার পড়ে যাবে, ডাজ নট ম্যাটার, মনে করো 6 মাসের মধ্যে যদি সরকার পড়ে যায়, আরেকটা সরকারের অল্টারনেটিভ কিছু হতে পারে, কিন্তু তার মানে এটা হবে না যে সরকার তৈরি হবে না, তাই তো, সরকার তো তৈরি হবে। আচ্ছা, এবারে মনে করো সরকার যদি নাও টেকে, তাহলে কি হবে, তোমার এই কম্বিনেশনটা পাল্টাবে, কম্বিনেশন উইল মে চেঞ্জ, তো কম্বিনেশন পাল্টাতে আমি আসছি, গৌতম দা আসছি, আমরা একটু নর্থ বেঙ্গলের দিকে নজর রাখি। আমি অনেকক্ষণ পরে উত্তরবঙ্গ থেকে, জলপাইগুড়ি থেকে আমরা সৌভিককে পেয়েছি আমাদের সঙ্গে। সৌভিক, তোমাকে স্বাগত জানাচ্ছি সরাসরি লোকসভার দখলদারিতে। সৌভিক, আমার কথা শোনা যাচ্ছে? সৌভিক, সৌভিক আমার কথা কি শোনা যাচ্ছে? উত্তরবঙ্গ থেকে সৌভিকের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। তার আগে আপনাদের কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর,
পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি আসনে ইতিমধ্যেই জয় ঘোষণা করে দেওয়া হলো, তা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। কীর্তি আজাদ লক্ষাধিক ভোটে জয়ী হলেন। কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং একটা সময় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন এই কীর্তি আজাদ। সেই কীর্তি আজাদকে ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি এবং আমরা চেষ্টা করব আমাদের বর্ধমানের যিনি প্রতিনিধি আছেন, বর্ধমান থেকে আমাদের যিনি প্রতিনিধি আছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং একটু পরেই কিছুক্ষণের মধ্যেই কীর্তি আজাদের যে বাইট সেটি আমাদের কাছে এসে পৌঁছবে এবং আপনাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবর যে পশ্চিমবঙ্গের 42টি আসনের এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই টানাপোড়েনের মধ্যেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে ইতিমধ্যেই জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা একটু আগেই আমরা যে কথা বলছিলাম যে আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে সৌভিক রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌভিক, আমার কথা শোনা যাচ্ছে? আমরা তার মধ্যেই আপনাদের জানাই যে আরো একটি খবর যে একদিকে যখন সবুজ ঝড় গোটা দেশ গোটা রাজ্য জুড়ে, ঠিক তারই মধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন একেবারে মাত্র কয়েক মিনিট আগে গৌতম দা যে যতই সবুজ আবির খেলুক না কেন অন্তত পক্ষে তৃণমূলের থেকে আমরা একটি হলেও আসন বেশি পাবো, এ কথা কিন্তু সুকান্ত মজুমদার বলছেন এবং তিনি বলতেই পারেন, তার কারণ এখনো সমস্ত ফলাফল ঘোষণা করা হয়নি। আমরা একটু আগেই যে জায়গায় ছিলাম, আমরা যেহেতু একটা আসন ঘোষণা হয়েই গিয়েছে, যেমন ঠিক আছে যে আমরা বলছিলাম যে কিন্তু যদি এই ইন্ডিয়া জোটের অস্তিত্ব থাকবে কি না থাকবে সেটা একটা যেমন প্রশ্ন, সেটা আরেকটু পরে আসছি কারণ আর দীর্ঘ ব্যাখ্যা লাগবে। তার আগে বলি, যদি দেখা যায় এনডিএ জোট সরকার করতে পারলো, মানে বিজেপি সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কিংবা খুব কাছে থাকলো কিন্তু জোট করে করতে হলো অ্যালায়েন্স। মোদির কিন্তু অ্যালায়েন্স সরকার করার কোনো অভিজ্ঞতা নেই। বলবে অভিজ্ঞতা তো অটল বিহারীরও ছিল না, কিন্তু অটল বিহারীর সঙ্গে মোদির একটা বিশাল ফারাক আছে। অটল বিহারীর মধ্যে একটা ডেমোক্রেটিক মাইন্ড ছিল, যে কোনো কারণে হোক ছিল, বিভিন্নভাবে কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন। ওনার যদি বায়োগ্রাফি পড়া যায় তাহলে দেখা যায় বিভিন্নভাবে তিনি নেহরুর যেমন সমালোচনা করেছেন, আবার নেহরুর কাছে গিয়ে প্রশংসা করেছেন ভীষণভাবে। ইউনাইটেড নেশনসে নেহরুর বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে গেছেন। তিনি গিয়ে বলছেন, পণ্ডিতজি শুধু আপনার বক্তৃতা শোনার জন্য আমি ছুটে এসেছি। অন্য জায়গায় ছিলেন বিদেশে, পণ্ডিতজি বলবেন ও চলে এসেছেন, এই ঘটনাও ঘটেছে। এবং এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচারে বিশ্বাস করা, এইটা মোদি কতটা করেন উই ডু নট নো, কারণ আমরা সেটা দেখিনি। মোদির পাশে এমন কোনো লোক নেই যে মোদির সমকক্ষ হতে পারে বা সমান সমানে চোখে চোখে কথা রেখে বলতে পারে। শিবরাজ সিং চৌহান বাদ দিয়ে দিয়েছেন, বসুন্ধরা রাজে নিয়ে আসেননি, নীতিন গডকরি তাকে এবারে প্রায় পরিকল্পনা হয়েছিল বাদ দেওয়ার। কাজেই যদি এনডিএ হয় সেখানে মোদি হবেন কি না হবেন সেটাও একটা মস্ত বড় কথা। মোদি হতে চাইবেন কি? যেখানে মোদি বললেন 400 পার, সেখানে জোর করে শরিক দল নিয়ে তাকে যদি সরকার গড়তে হয়, তিনি কি সেই সরকার গড়তে চাইবেন? এটাও একটা মস্ত বড় কথা। মোদির জায়গায় কি অন্য কেউ আসবেন? এটা একটা মস্ত বড় কথা। এবং সেইটা নিয়ে একটা চার্নিং হবে বিজেপির মধ্যে। বিজেপি আছে, আরএসএস এর আছে, বিভিন্নভাবে এটা ওইদিকেও আছে, ইউপিএ তো বা ইউপিএ বারবার বলে ফেলছি, এটা ইন্ডিয়া জোটের মধ্যেও আছে। ইন্ডিয়া জোটের মধ্যে নিশ্চয়ই এটা তুমি যেটা বলছো সেটা আছে। 6 মাস পরে কি হবে সে তো 6 মাস পরে বোঝা যাবে। কাউকেই তো সেভাবে ভরসা করা যায় না। তুমি ইউপিএ 2তেই বা কি হয়েছিল? সিপিএম বেরিয়ে চলে এসেছিল, সিপিএম তো বাইরে থেকে সমর্থন দিল না, সমর্থন ভেঙে চলে এলো। আমার ধারণা যেটা তৃণমূল বলেছে আমরা বাইরে থেকে সমর্থন করব বলেছে তৃণমূল, সেটা
এই যে ইন্ডিয়া জোটের অন্য শরিকরা কতটা মানবে এটা আমার সন্দেহ আছে। আমি আসবো, আমরা আরো একবার নর্থ বেঙ্গলের দিকে আমরা একটু নজর রাখবো। উত্তরবঙ্গে অনুস্মিতা সেন কোচবিহার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি। অনুস্মিতা, তোমাকে স্বাগত জানাচ্ছি সরাসরি লোকসভার দখলদারিতে। অনুস্মিতা, জানতে চাইবো যে ঘড়ির কাঁটা প্রায় দুপুর 3:48, এই মুহূর্তে কোচবিহার জেলার লোকসভা ভোটের ফলাফল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? অনুস্মিতা, আমার কথা শোনা যাচ্ছে? অনুস্মিতা, হ্যাঁ অনুস্মিতা, এখনো পর্যন্ত কোচবিহারে লোকসভা কেন্দ্রের ফলাফল কোন জায়গায় দাঁড়িয়ে, কি ছবি দেখা যাচ্ছে জেলায়? কেটে কেটে যাচ্ছে অনুস্মিতার কথা একদমই স্পষ্ট হচ্ছে না। অনুস্মিতা, আবার তোমার সঙ্গে পরে আমরা যোগাযোগ করব এবং আপনাদের জানি রাখি যে এই লাইভ সেগমেন্ট আমাদের শেষ করতে হবে। আপনাদের আরো একটি বিষয়, সারা ভারতবর্ষের নিরিখে, অনুস্মিতা আমার কথা শোনা যাচ্ছে? অনুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। মায়ের রেকর্ড ব্রেক রাহুল গান্ধীর। রায়বেরেলিতে সোনিয়া গান্ধীর 2019-এ জয়ের মার্জিন ছাপিয়ে গেলেন পুত্র রাহুল গান্ধী। বর্তমানে তিনি এগিয়ে 2,97,589টি ভোটে, অর্থাৎ প্রায় 3 লক্ষ ভোটে রায়বেরেলিতে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আবারও পরের আলোচনাতে, পরের সেগমেন্টে আমরা এই নিয়ে আলোচনা করব যে রাহুল গান্ধীর শুধু জয় নয়, জয় আমরা এখন বলতেও পারছি না যে তিনি জয়ী হয়ে গিয়েছেন, তার যে সম্ভাবনা, তিনি তার যে ট্রেন প্রায় 3 লক্ষ ভোটে এগিয়ে। কোথা থেকে এগিয়ে? রায়বেরেলি থেকে এগিয়ে। রায়বেরেলির মানুষ ভোট দিচ্ছেন রাহুল গান্ধীকে। ইন্ডিয়া জোট কেন্দ্রে প্রতিষ্ঠিত হোক বা না হোক, এটাও কিন্তু আগামী দিনের জন্য একটা আলাদা রূপরেখা কিন্তু তৈরি করে দিচ্ছে। আমরা আসবো এই প্রসঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে ছিল গৌতমদা। গৌতমদা, তোমাকে শুভেচ্ছা জানাই। দর্শকদেরও কিছুক্ষণের মধ্যে আমরা পুনরায় ফিরে আসছি লোকসভার দখলদারিতে। সঙ্গে থাকুন।